This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রভাত। রবিবারের সকালে আবার অনেকদিন বাদে এলাম এবং আপনাদেরকে তো জানিয়েছিলাম, প্রবীরবাবু জানিয়েছিলেন, আমার বাঁ চোখটাতে একটা অপারেশন হয়েছে এবং আমার রেটিনাটা ছিঁড়ে গেছে আর কি। কিন্তু খুব হালকা একটা ভিশন আসছে ধীরে ধীরে, অন্তত 1-1.5 মাস টাইম লাগবে। কার্যত সে কারণে আমার ব্যাকড্রপটা, মানে পেছনের অংশটা যে এত চমৎকার থাকে সেটা রাখতে পারছি না, আলোটাও খানিক কম। আমাকে একটু ক্ষমা ঘেন্না করে নেবেন, এইটুকু বলতে পারি। আপনাদের সামনে উপস্থিত থাকতে পারছি, এটাই আমার পক্ষে কিন্তু যথেষ্ট। প্রথমেই জানাই, গতকাল দুটি স্টেট এবং বেশ কয়েকটি উপনির্বাচনের ফলাফল বেরোলো, জানিয়ে প্রবীরবাবু দুই ব্যক্তিত্বকে নিয়ে বসেছিলেন আলোচনায়। তিনি নিজেই যথেষ্ট এক্সপার্ট। তা হলো রন্তিদেব সেনগুপ্তের মতন একসময় বর্তমানের প্রধান সম্পাদক না, চিফ রিপোর্টার তিনি ছিলেন, এবং তার সঙ্গে এক ভদ্রমহিলা ছিলেন যিনি আমাদের নানান অনুষ্ঠানে উপস্থিত থাকেন। তাদের প্রত্যেকের কথাটাই শুনলাম এবং প্রবীরবাবুর কথাটাও শুনলাম। দেখুন, এই অভিমতগুলোকে আমি শ্রদ্ধা রাখছি, কিন্তু কিছু কথা বলতে হবে যে এই যে ভোটের ফলাফল, এটা কি ইঙ্গিত করছে? আপনাদের তো এটা কিউরিওসিটি হতে পারে যে পশ্চিমবঙ্গে এরকম ভয়াবহ ভালো ভাবে জিতলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং হারলো বিজেপি, সিপিএম ইউনিট, আদারওয়াইজ যারা বিরোধী ছিল। তো এটা কি করে হলো? এটা তো আমরা অবশ্য বারবার বলেছি, প্রবীরবাবু 1 মাস আগে বলেছেন। আমি ঠিক আগের এপিসোডটাতে বলেছিলাম যে একমাত্র মাদারিহাট আসনটি নিয়ে কনফিউজড আমি লিটল বিট, কিন্তু তাও আমি বলেছিলাম যে মাদারিহাটে অন্তত 15 থেকে 18,000 ভোট বিজেপির কম পড়বে। কেন বলেছিলাম? তার কারণটা হচ্ছে, যা ভোট মাদারিহাটে লোকসভা বা বিধানসভায় পড়েছিল তার থেকে প্রায় 9 থেকে 10% ভোট কম পড়েছে, এবং এটার সংখ্যাটা নিয়ারলি 20,000। যেহেতু 2 লক্ষ সামথিং ভোট থাকে, সেই হিসেবে আমি বলছি যে এটা 20,000 এর মতন ভোট কম পড়ার সম্ভাবনা থাকে। তো সেটা মধ্যে মেজর ভোটটাই যে বিজেপির বলাই বাহুল্য। এই 15,000-এর মতন ভোট যেটা পড়েনি, সেটা বিজেপিরই পড়েনি, তারা দিতে আসেনি বা তারা মনে করে না যে বিজেপিকে ভোট দেওয়ার প্রয়োজন। আপনাদেরকে প্রথমেই বলি, বাকি অংশ নিয়ে তো আলোচনা বিস্তর হয়েছে, সেই ব্যাপারে আমি আর যেতেই চাই না। যে মাদারিহাট, আমি নিজে ব্যক্তিগতভাবে উত্তরবঙ্গের ইলেকশন ক্যাম্পেইন করেছি, দেখেছি, ভোটের কাজে গেছি, সাংবাদিক হিসাবে অনেক কাজ করেছি। মাদারিহাট জায়গাটা হচ্ছে কি মিক্সড, মানে সেখানে উপজাতি প্রচুর, খ্রিস্টান আছে এবং নেপালি আছে। এখন এদের ব্যাপারটা কি, এদের কাছে কিন্তু বিজেপি খুব সাপোর্টিং একটা জায়গা। একটা সময় সেখানে বামেরা জিতেছে, যুগের পর যুগ, 2016 অব্দি সেখানে আরএসপি জিতে এসছে উইথ দ্য সাপোর্ট অফ সিপিএম ডেফিনেটলি। কিন্তু তারপরেই কোল নলচে বদলে যায়, তারা সব বিজেপিকে ভোট দেওয়া শুরু করে। কিন্তু কোনোদিনই এখানে কিন্তু তৃণমূল জিততে পারেনি, বিরাট বিশাল ভোটে তারা হারতো। এই তো গত ভোটেও তারা 27,000-এর মতন, 27,000 প্লাস ভোটে হেরেছিল, মানে 2021-এর যদি নিরিখটা দেখেন আপনারা, কি বলে, লোকসভার, সেখানেও 13-14,000 ভোটে পিছিয়ে ছিল। এইবারে তারা এতগুলো ভোটে জিতলো কেন? তার দুটো অংশ। 1 নম্বর অংশ হচ্ছে যে এখন এই মুহূর্তে তারা মনে করছে যে বিজেপি এই রাজ্যে কিছু করতে পারবে না, বামেদের ভোট দিয়ে কোনো ফায়দা নেই, এবং সবচাইতে বড় কথাটা হচ্ছে যে সরকারে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বহাল তবিয়াতে, আরজিকর ফারজিকর খাইনি তারা, এবং তারা মনে করেছে যে আমাদের উন্নয়ন করতে গেলে, মূলত অবাঙালিদের জায়গাটা উন্নয়ন করতে গেলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে। আরেকটি প্লাস পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে চা শ্রমিকরা এখানে থাকেন, এবং চা শ্রমিকদের মধ্যে জন বার্লার কিন্তু ইনফ্লুয়েন্স প্রচন্ড। জন বার্লা কিন্তু আজ থেকে প্রায় মাসখানেক আগেই অনেকটাই পাল্টে গিয়েছিলেন, বা পাল্টেই তিনি মেরে রয়েছেন। তিনি কিন্তু অনেকটাই ক্যাম্পেইন করেছেন একেবারে অ্যাবসলিউটলি ইন ফেভার অফ তৃণমূল কংগ্রেস।
এবং তিনি আজকে সমালোচনাও করেছেন। এবং এই জায়গাটি, এই আসনটি বেরিয়ে আসার ফলে একটা মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে, যেটা প্রবীরবাবু বলেছেন যে আগামী 10 বছরের মধ্যে বিজেপির আসার কোনো সম্ভাবনা নেই। আমি সেটাকে আরেকটু এগিয়ে, কয়েক কদম এগিয়ে বলবো যে বিজেপির আসার সম্ভাবনা নেই কথাটা এখনই বলবো না, কারণ কয়েকটা লজিক রয়েছে, যেই লজিকগুলো কিন্তু আমাদের ভাবনার জায়গা তৈরি করতে পারে, যার জন্য সতর্কতা কথাটি বলা হয়েছে। কিন্তু ইউজুয়ালি মানে গতকালের ভোট অবধি যে ব্যাপারটা গেছে, সেই ব্যাপারটিতে এই ব্যাপারটা, এই মানে ইকুয়েশনটা পরিষ্কার যে সেখানে বিজেপিকে ভোট দেওয়ার মতন পরিস্থিতি নেই। যে অঞ্চলটি, সেই অঞ্চলটি ঘোরতর বিজেপি অধ্যুষিত জায়গা, যার ফলে এই মানে অঞ্চলটির উপর ভিত্তি করে নিঃসন্দেহে বলা যেতে পারে, যেটা রন্তিদেব সেনগুপ্ত গতকাল বলছিলেন, যে বিজেপি কয়েকটা আসন পাবে, কিন্তু গতবারের মতন এরকম তুমুল আসন উত্তরবঙ্গ, স্পেশালি ডুয়ার্স তরাই অঞ্চলে তারা পাবে না। আমি বরং বলছি যে আজকের এই ফলাফল যেটি আমাদের চোখের সামনে এসছে, শনিবারের বাজারের ফলাফল, তাতে করে বিভিন্ন পত্রপত্রিকা সকালবেলা পড়লাম, খুব একটা পরিষ্কার তথ্য কেউই দিচ্ছে না। বাজার পত্রিকা তো বরাবরই বিরোধিতা করেছে এবং তারা মনে প্রাণে চেয়েছিল অন্তত এই আসনটি বিজেপি পাক। তাদের চাওয়াচাই দিয়ে তো আর ইলেকশন হয় না। যেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি এই স্ট্র্যাটেজিতে চলে, তাহলে আগামী দিনে কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বুকে 250-র বেশি আসন পাবে আউট অফ 293। যদি কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স হয়, তাহলে দয়া করে কংগ্রেসকে 2-4টি সিট দিতে পারে, মানে মালদার 2-1টি সিট একটু লড়বড়ে। এছাড়া কংগ্রেসের কোথাও শক্তি নেই, গতকালের রেজাল্টে তা কিন্তু প্রমাণ হয়ে গেছে। কিন্তু সমস্যা অন্যত্র, যেটা নিয়ে বোধহয় এখনো পর্যন্ত বাংলার কোনো চ্যানেল বিশ্লেষণ করেনি, যেটা করতে চাইছি। দেখুন, আমার আগের এপিসোডটাতে আমি বলেছিলাম যে মহারাষ্ট্রে চাপে রয়েছে কিন্তু এই আঘাড়ি গোষ্ঠী, অর্থাৎ কংগ্রেস, তার সঙ্গে উদ্ধব ঠাকরে গ্রুপ এবং শারদ পাওয়ারের গ্রুপ। এই চাপটার কারণটা হচ্ছে বিজেপি যে কাজটি লোকসভায় করেছিল, সেটা হচ্ছে মোদিকে মুখ করে, মোদি এবং অমিত শাহের ইচ্ছে মতো যাদেরকে ক্যান্ডিডেট করার তাদেরকে ক্যান্ডিডেট করে আপন খেয়ালে তারা কিন্তু ইলেকশন লড়েছিল। অর্থাৎ ব্যক্তি এখানে প্রধান ছিল 2024-এর নির্বাচনে, লোকসভা নির্বাচনে। তারা পাত্তাই দেয়নি আরএসএস কে। আরএসএস তখন ভেবেছিল যে আচ্ছা দেখাচ্ছি মজা। এই ঘটনার পর আরএসএস অন্তত 3টি স্টেটে তাদের কারিশমা কিন্তু দেখাতে যায়নি, মোটামুটি চুপ মেরেছিল, নিজেদের কিছু পরিচিত লোকেদেরকে তারা জিতিয়েছিল। সেই 3টি স্টেট হচ্ছে কি যথাক্রমে উত্তরপ্রদেশ, একদম আরএসএস ঘাপটি মেরে বসেছিল, এই কিছু 2-4টি আসনে তারা একটু ক্যাম্পেন করেছে, মূলত চুপ করেছিল। দ্বিতীয় জায়গাটি হচ্ছে রাজস্থান, সেখানেও তারা চুপ করেছিল, যার জন্য রাজস্থানে এতগুলো সিট বেরিয়ে গেল। এবং তৃতীয় জায়গাটি হচ্ছে গিয়ে মহারাষ্ট্র, এবং মহারাষ্ট্র হচ্ছে গিয়ে ঘাটি, এবং মহারাষ্ট্র মারাঠিদের এমনি ঘাটি বলে আওয়াজ দেওয়া হয়, যেমন আমরা মেড়ো বলি, মাউরা বলি ইত্যাদি ইত্যাদি, তেমন মারাঠিদের ঘাটি বলে আওয়াজ দেওয়া হয়। তো মহারাষ্ট্র হচ্ছে গিয়ে ঘাটি এই মারাঠা অধিষ্ঠিত অঞ্চলে আরএসএস এর। তো এখানে এবার কিন্তু তারা চাপ দিয়েছে নরেন্দ্র মোদীকে যে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তার ফল খুব খারাপ হবে, তুমি 5 বছর কন্টিনিউই করতে পারবে না। কোথাও একটা কম্প্রোমাইজ হয়েছে বলেই আমার দৃঢ় ধারণা, যার জন্য অমিত শাহ, মোদী তারা ক্যাম্পেন করেছেন ঠিকই, কিন্তু তারাই যে একমাত্র ক্যাম্পেনের মুখ বা ভোটের মুখ তা কিন্তু ছিল না। এবং আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ দেবেন্দ্র ফডনবিসকে ফোকাস করে আরএসএস ঘরে ঘরে গিয়ে ক্যাম্পেন করেছে। এটা গেল পার্ট 1। আরএসএস কিন্তু হাইলি সাকসেস বলা যেতে পারে। তারা কিন্তু একেবারেই ঘরে ঘরে গিয়ে এটা প্রমাণ করবার চেষ্টা করেছে, যেটা বলে সেটা হচ্ছে হিন্দুত্ববাদ। আপনাদের আগের এপিসোডও বলেছিলাম যে মহারাষ্ট্র এমন একটা স্টেট যেখানে হিন্দুত্ববাদের জন্ম। কিভাবে? যে মুঘল সাম্রাজ্য বা ইসলামিক শক্তি যখন সারা ভারতবর্ষ দখল করেছিল, তখন মারাঠি শক্তি কিন্তু তাদেরকে আটকে ছিল, শিবাজী মহারাজ। কার্যত সে কারণে সেই সময় থেকে কিন্তু একটা হিন্দুত্বের মানে কি বলা যায়, একটা ধ্বনি উঠেছিল। যদিও শিবাজী তথাকথিত হিন্দুত্ববাদ বা মুসলিমবাদ এগুলোতে ইয়ে করেনি, কিন্তু পরবর্তী অধ্যায়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিন্তু শিবাজীকে একটা মোটামুটি ভাবে তাদের সিম্বল হিসেবে ধরেছিল, এবং শিবসেনার জন্মই তো, শিবসেনা মানে হচ্ছে শিবাজী সেনা, শিবাজীর সেনাদেরকে শিবসেনা বলা হয়। তো সেই হিন্দুত্ববাদটি
আরএসএস একেবারে নিশ্চুপে করেছে তাই নয়, তারা কিন্তু শিবসেনার হয়েও, মানে শিন্ডে শিবসেনার হয়েও তারা ক্যাম্পেইন করেছে যে এরাই কিন্তু আসল হিন্দুত্ববাদের মুখ, এবং তারা সেই ফাঁকে কিন্তু এনসিপির হয়েও তারা ক্যাম্পেইন করেছে। তাহলে মাঠটা খেলো কোথায়? যেখানে 30টা সিট পেয়েছিল এই আঘাড়ি, অর্থাৎ কিনা এই এনসিপি, উদ্ধব ঠাকরে এবং কংগ্রেস, তারা এরকম পতনটা তাদের হলো কি করে? দ্বিতীয় কথাটা হচ্ছে, দ্বিতীয় যে বিষয়টি সেটাকে খুব সুস্পষ্টভাবে আপনাদের কাছে বলতে চাই। একেবারেই ঘরে ঘরে ক্যাম্পেইন যেমন হয়েছে, তেমন লাডলা বাহিনা, অর্থাৎ 2000 টাকা করে প্রতি মাসে, যেটা আমাদের এখানে লক্ষ্মীর ভান্ডার, সেটা কিন্তু ক্যাম্পেইন করা হয়েছে। তার ফলে আমি আগের দিনও বলেছিলাম মহিলা ভোট অনেক বেশি পড়েছে, সাধারণত যে পরিমাণ পড়ে তার থেকে বেশি, এবং মহিলা ভোট এত বিপুল পরিমাণে পড়াতে, এবং সবটাই বিজেপির খাতায় গেছে বা বিজেপির অ্যালাইজদের খাতায় গেছে, সম্পূর্ণ চিত্রটি বদলে গেছে। আমি আগেও বলেছি, এখনো বলছি যে রাহুল গান্ধী ওভার কনফিডেন্ট ছিলেন লোকসভা নির্বাচনের পর। যেভাবে লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়ে যাওয়ার পর, মিনিস্ট্রি তৈরি হওয়ার পর ঝাঁপিয়ে পড়া উচিত ছিল এই দুটো স্টেটে, হরিয়ানা এবং মহারাষ্ট্রে, তার ধার কাছ দিয়ে তারা যায়নি। ফলে তাদের মনেই হয়েছিল আমরা তো এমনি জিতে যাব। প্লাস বেশ কিছু পোর্টাল যারা অন্তত স্বচ্ছ সত্যি কথাটা বলে, তারা কিন্তু দিনের পর দিন ক্যাম্পেইন করেছে এই রাহুল গান্ধী ইত্যাদিদের জন্য। শুধু ক্যাম্পেইনে কাজ হয় না, তা রাহুল গান্ধীর পক্ষে হোক বা মমতার পক্ষে হোক, মানে টেলিভিশন বা মিডিয়ার ক্যাম্পেইনে কাজ হয় না। সুতরাং সেটা কিন্তু প্রমাণ হলো। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, আসল সত্যিটা আপনাদেরকে বলি, সবচাইতে বেশি গদ্দারি করেছে, যেটা পূর্ণপ্রসূন বাজপেয়ী কিন্তু ইতিমধ্যে হিন্টস দিয়েছিলেন। আমি খুব একটা আমল দিইনি ব্যাপারটা, আগের এপিসোডেও আমি খুব একটা বলিনি, কিন্তু আমি বলেছিলাম যে শারদ পাওয়ারের উপর নির্ভর করছে পুরো ইলেকশনটা, কারণ এই ত্রিশক্তির একমাত্র মুখ কিন্তু শারদ পাওয়ার। তাকে কিন্তু বলাই হয় মারাঠা মুখ বা মারাঠা নেতা। সে গদ্দারি করেছে স্ট্রেট আওয়ে। মানে একটা ব্যাপার যেটা জানতে পারলাম, যে শারদ পাওয়ারের পছন্দের তালিকায় কোনোদিনই কিন্তু উদ্ধব ঠাকরে ছিলেন না, উদ্ধব ঠাকরেকে পছন্দ করতেন না। তিনি চেয়েছিলেন যে এরপরে বিরোধীদের মুখ হিসেবে উঠে আসুক সুপ্রিয়া সুলে, যিনি শারদ পাওয়ারের কন্যা। ফলে তিনি ঘেটে দিয়েছেন এলাকার পর এলাকা, ক্যাম্পেইন করেছেন লাস্ট 15 দিন, যেটা আগের এপিসোডেও বলেছিলাম, তা কার্যকরী হয়নি, কারণ তিনি চাননি। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তিনি গোছ প্রার্থী ইত্যাদি ইত্যাদির জায়গাতে তিনি একটা ঘোট পাকিয়ে রেখে দিয়েছিলেন, যেটা নিঃশব্দে বিরাট ক্ষতি করে দিয়েছে। এবং ক্ষতির প্রথম যে কাণ্ডটি, সেটি তো অবশ্যই লাডলা বাহেনা, টাকা পেয়েছি ভাই বা টাকা পাবো, ভোট দেবো বিজেপিকে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আরএসএস এর নিখুঁত নিপাত হিন্দুত্ববাদের বাণী তারা ছড়িয়ে দিতে পেরেছে, এবং মহারাষ্ট্রের হচ্ছে কি চুম্বকের মতন সেটা অ্যাকসেপ্ট করেছে, কারণ মহারাষ্ট্র সব থেকে বেশি অ্যাকসেপ্টেবল জায়গা। এবং তৃতীয় ব্যাপারটি হচ্ছে যে শারদ পাওয়ারের গদ্দারি। এটা আমি বলতে বাধ্য হচ্ছি, আই এম ভেরি সরি টু সে। এইভাবে যদি ইন্ডিয়া জোট চলে, তাহলে সেই ইন্ডিয়া জোট রাখার কোনো মানেই হয় না। কিন্তু তাহলে ঝাড়খণ্ডের ব্যাপারে আমরা তো প্রত্যেকেই বলেছিলাম যে সেখানে ঝাড়খণ্ডে ফিরে আসা সম্ভব না হেমন্ত সোরেনের। একটি ঘটনাই ঘটেছে যেটা ঝাড়খণ্ডীদের কাছে প্রমাণ করতে পেরেছে হেমন্ত সোরেন, এবং হেমন্ত সোরেন একা ঘাড়ে করে আজকে এই 57টি আসন বার করেছে, হুইচ ইজ এক্সেলেন্ট। মানে বাঘের বাচ্চা বলতে হবে এই হেমন্ত সোরেনকে, যে 91টি আসনের মধ্যে তিনি 57টি আসন যে জিতে এসছেন, পুরো কৃতিত্ব তার। তিনি একেবারে প্রত্যেকটি জায়গায় গিয়ে বলেছে যে এই বিজেপি আমাকে অ্যারেস্ট করেছে, এরা কিন্তু কখনোই নিম্নবর্গের মানুষ, আদিবাসীদের পছন্দ করে না, সাঁওতালদের পছন্দ করে না, এটা এস্টাবলিশ করতে পেরেছে। এবং আপনাদের বলি যে বিহার বিভক্তই হয়েছিল কিন্তু দুটি কারণে। একটা আদিবাসী অধ্যুষিত অঞ্চল, সেটা হচ্ছে গিয়ে এই ঝাড়খণ্ড, এবং অন্যটি হচ্ছে টিপিক্যাল বিহারি, যেটা বিহার। বেসিক্যালি বিহারি দুটি জায়গায় ছিল। আরেকটি ব্যাপার আপনাদেরকে জানতে হবে, যেটা অ্যারিস্ট্রোকেট ঝাড়খণ্ড, অর্থাৎ কিনা রাঁচি কিংবা ধরুন জামশেদপুর, এখানকার ফলাফলগুলো আমি ওয়াচ করছিলাম, সেখানে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়েছে। কিন্তু বিজেপি মূল মাঠটা খেয়েছে যেখানে, সেখানে যে গ্রামীণ অঞ্চলগুলোতে ঝাড়খণ্ডে। এবং গতবারের নির্বাচন থেকে বারবার করে মোদি অমিত শাহ চেয়েছিল যে আমাদের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাদের দলে আসুন বা ক্যাম্পেইন করুন। ধোনিকে কৃতজ্ঞতা জানাতে হয় এই কারণে, তিনি একেবারে সবিনয়ে বলেছেন তার পক্ষে এই ধরনের জাতপাতের রাজনীতির কোনো দলকে সমর্থন করা সম্ভব না, কোনো দলকেই তিনি সমর্থন করেননি। ধোনি সমর্থন করলে কি হতো আমি জানি না,
কিন্তু ধোনি মুখ হয়ে উঠতে চাননি, যেভাবে সৌরভ এখানে গা বাঁচিয়েছেন, ধোনি কিন্তু স্ট্রেট আওয়ে বলেছে পারবো না ভাই, যাবো না। এবং এ কারণেই কিন্তু ধোনিকে প্রপারলি নেমন্তন্ন করা হয়নি ওয়ার্ল্ড কাপ ফাইনালে গুজরাটে, আপনারা সেটা মনে রাখবেন। এগুলো অনেকগুলো ইকুয়েশন, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। এবং শোনা যাচ্ছে ধোনি ঘনিষ্ঠ বহু মানুষ যারা শিক্ষিত এলিট ক্লাসের, তারা কিন্তু বিভিন্ন প্রান্তে ইন ফেভার অফ ঝাড়খণ্ড, মানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হয়ে ক্যাম্পেইন করেছে। কংগ্রেস দেখুন এখানে 16টি আসন পেয়েছে, একদমই কিন্তু সেটার কৃতিত্বটা ঝাড়খণ্ডীদের উপর যাচ্ছে। ফলে ইন্ডিয়া জোটের একটা মুখ রক্ষা করতে পেরেছে, যেখানে মুখ নষ্ট করেছে উদ্ধব ঠাকরে বা এনসিপি বা সেখানকার কংগ্রেস বা টু সাম এক্সটেন্ট রাহুল গান্ধীও বটে, সেখানে কিন্তু হেমন্ত সোরেন ইন্ডিয়া জোটের মুখ রেখেছে। একেবারে শেষ প্রান্তে চলে আসি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্কতা কেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় না গেছে ক্যাম্পেনে, না গেছে কিছু, এই যে আরজিকর কাণ্ড নিয়ে যে ড্রামাবাজি হয়েছে, সেটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি। আশা করে গিয়েছিল যে নৈহাটি বা মেদিনীপুরের মতন জায়গায় হয়তোবা বামেরা বেশ খানিকটা ভোট কেটে দিতে পারবে বিজেপির, এবং তারা হয়তো উঠে আসতে পারবে। এবং আপনারা খেয়াল করে দেখুন, আমি অনেক দিন আগেকার একটা এপিসোডে বলেছিলাম যে তালড্যাংরা আসনটিতে একমাত্র সিপিএম, বাঁকুড়ার তালড্যাংরা আসনে একমাত্র সিপিএম ক্যান্ডিডেট দিয়েছে, এবং তাদের সঙ্গে একটা তলায় তলায় এগ্রিমেন্ট হয়েছে বিজেপির যে ভাই তোমরা এই বাকি 5টা আসনে আমাদের সিপিএম এর সব ভোট পাবে, আমরা শুধু তালড্যাংরা চাই, তোমাদের বিজেপির টোটাল ভোটটা আমাদের দাও, যাতে করে একটা আসন বার করতে পারা যায়। হিতে বিপরীত হয়েছে, যারা ক্যাম্পেইন করেছে সিপিএম এ তারাই গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। দেখুন ভোটের রেজাল্টটা, সমস্ত বাংলাতে 6টা সিটের মধ্যে একমাত্র তালড্যাংরা আসনে সিপিএম কিন্তু 19,000 ভোট পেয়েছে, আর বাকি সব জায়গাতে কিন্তু 10,000-এর নিচে। সেটা হলো, অথচ তালড্যাংরাতে গিয়ে এতগুলো ভোট পেল তারা কি করে? তার কারণটা হচ্ছে যে হ্যাঁ, বেশ কিছু সিপিএম এর লোক বা বিজেপির সিপিএম এর কম্বিনেশনের লোক সিপিএম কে ভোট দিয়েছে। তাহলে 64,000 ভোট পেল কি করে বিজেপি? তার মানে সিপিএম এর ভোটটা এখনো বিজেপি পাচ্ছে, কিছু ভোট ফেরত এসেছিল তালড্যাংরাতে, তাতে লাভের লাভ কিছু হয়নি, জামানত যথারীতি গেছে। তার মানে এটা কিন্তু পরিষ্কার হলো সিপিএম আজ মৃত, এবং মৃতরা ভৌতিক, ভূতেদেরকে মানুষ ভয় পায় না, সে কারণে সিপিএম হাঁটছে, এবং আগামী দিনে ভূত কিছু আর থাকবে না। সুতরাং এই রাত জাগা, পথ অবরোধ করা, ডাক্তারদের নিয়ে ড্রামাবাজি করা, এগুলো কিন্তু আম জনতার মধ্যে গরিব শ্রেণীর মানুষ যারা ভোটার জায়গাতে মানে 80 থেকে 85% প্রতি ভোটে, এবারকার ভোটেও তারাই ছিল, তারা কিন্তু পরম ঘৃণা করে ডাক্তারদের এই কাণ্ড কারখানা দেখে সিপিএম এর ভোট আরো কমিয়ে দিয়েছে। এবং উত্তরবঙ্গে তারা 2 থেকে 4% মতন ভোট পেয়েছে 2টো সিটে, মেদিনীপুরে তারা 5% ভোট পেয়েছে, এবং ম্যাক্সিমাম ভোটটাই পেয়েছে তারা তালড্যাংরাতে এসে। তাহলে তাদের ভোট কমলো কেন? এটা তো ভাবতে হবে যে নৈহাটির মতন জায়গায় তাদের ভোট কমলো, তাদের মেদিনীপুরের মতন জায়গা যেটা 2টোই সিটি, সেখানে ভোট কমলো। তার মানে বিজেপি থেকে ভোট সিপিএম এ সুইচ করেনি, ট্রান্সফার হয়নি, অর্থাৎ সিপিএম কে ভোট দেবো না, দেবই না। তাহলে বিজেপির ভোটটা কমলো কেন? কারণ বিজেপির ভোটটা তৃণমূলে গেছে, পরিষ্কার ব্যাপার। কারণ মানুষ এখন আর বিজেপিকে চাইছে না। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় কনফার্ম হয়ে গেলেন আগামী দিনটি তার দিন, চমৎকার দিন আসছে? ডেফিনেটলি তিনি ভাবতেই পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধিমতী, মমতা বন্দ্যোপাধ্যায় বিবেচক, তার একটা টিম কাজ করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিল্ডে এসছেন। পরম শ্রদ্ধায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই যে 2টি খেলা কিন্তু বিজেপি 2026-এ খেলবে দিদি। 1 নম্বর খেলাটি হচ্ছে, দিদি আপনাকে পরিষ্কার বলতে চাই যে তারা কিন্তু হিন্দুত্ববাদের জায়গা থেকে আরএসএস কে ফিল্ডে এর মধ্যেই নামিয়ে দেবে, ঘরে ঘরে গিয়ে আরএসএস কিন্তু হিন্দুত্ববাদ ছড়াবে, এই দিকে নজর রাখবেন। কারণ পশ্চিমবঙ্গ অন্তত ধর্মনিরপেক্ষ জায়গা, যেটাকে আপনি ধরে রাখতে পেরেছেন, হ্যাঁ বামেরাও ধরে রেখেছিল, নিশ্চয়ই তাদেরও কৃতিত্ব আছে, কিন্তু আপনি যেভাবে ধরে রেখেছেন এই জায়গাটা কিন্তু কেয়ারফুল হওয়া দরকার। প্রত্যেকটি জেলাতে আপনার কর্মীদেরকে অন্তত ইনস্ট্রাকশন দিতে হবে যে অচেনা মুখ, অজানা মুখ প্রতিটি ঘরে ঘরে গিয়ে ক্যাম্পেইন করছে কিনা সেটার দিকে নজর দিতে হবে। অর্থাৎ ধর্ম নিয়ে ভেদাভেদ বা গন্ডগোল পাকাবার চেষ্টা কিন্তু 2026-এর আগে হবে, এই দিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর দেওয়া উচিত। পার্ট নাম্বার 2, আরেকটি কিন্তু মাস্টার কার্ড তাদের হাতে আছে, সেটা হচ্ছে লাডলা বেহানার মতন
মমতা বন্দ্যোপাধ্যায় 1,000 টাকা দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডারে, তারা কিন্তু 2,000 টাকা হয়তো বলে দিতে পারে। মানুষ গরিব, তারা মানে বড় কষ্টে আছে। 1,000 টাকার জায়গায় 1,500 টাকা হলে তারা সেই দিকে সুইচ করে যাবে। সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় রাখতে হবে। তার কারণটা হচ্ছে সে হিসেব কিতাব করে কিভাবে এই 1000কে 2000 যাতে না করতে পারে, বা করলে আপনাকেও 2000-এ যেতে হবে, 2000-এ গেলে আপনার কতটা ক্ষয়ক্ষতি হবে। এইভাবে তো ভোট জেতা সম্ভব না। সারা ভারতবর্ষে কোনো উন্নয়ন নেই, মোদী সরকার সেরেফ লোভ দেখিয়ে ভুলভাল বলে জিতে আসছে। এই লক্ষ্মীর ভান্ডার বা লাডলা বায়না দিয়ে কিন্তু দীর্ঘদিন চলতে পারে না। কার্যত এবার কিন্তু ঘরে ঘরে যেটা মানে বলতে বাধ্য হচ্ছি যে তৃণমূল কর্মীদের বা নেতাদের মধ্যে উৎসাহ যথেষ্ট আছে, কিন্তু অনেক সময় তারা ঘুমিয়ে পড়েন। বিশেষ করে নেতারা ফোন টোন ধরে না, নানান কমপ্লেন রয়েছে। জিতেছেন ঠিক আছে, কিন্তু তাদেরকে অন্তত একটু ভদ্রলোক হওয়ার উপদেশ দিলে ভালো হয় বলে মনে করি দিদি। সুতরাং সতর্কতার 3টে ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি। পার্ট নাম্বার 1, হিন্দুত্ববাদ ছড়াবার চেষ্টা করবে 2026-এর আগে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে লাডলা বায়নার কায়দাতে তারা কিন্তু একটা টাকা ছড়াবার চেষ্টা করবে, এদিকে নজর দিন। এবং তৃতীয় ব্যাপারটা হচ্ছে যে আপনার দলের যেই নতুন পরিবর্তন যাই করুন না কেন, সে যদি ঘরে বসে থাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন দল থেকে। জঞ্জাল রেখে লাভ নেই, আপনি এমনি জিতছেন, এদেরকে ছাড়াও আপনি জিতবেন। আপনার ছবি যথেষ্ট আজ অ্যাজ অন ডেট। কিন্তু এই 3টে সতর্ক বার্তা আজকে আপনাদেরকে দিয়ে দিলাম। কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ প্রবীরদা, থ্যাংক ইউ অনির্বাণ। বিদায় নিচ্ছি, রবিবার আনন্দে কাটান, নমস্কার।